নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি, বললেন মির্জা ফখরুল। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত। দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ও সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন। সমাবেশে হামলার জবাব ব্যালটে দেবে জনতা, মন্তব্য জামায়াত আমিরের। দুইবার স্বাধীন হলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশ। ফাঁসির আসামি কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ, দাবি প্রেস সচিবের। শেখ হাসিনা ইস্যুতে ভারতীয় বিশ্লেষকদের নানামুখী মত। এবং তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি, এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্ন মত পোষণ করলে তা দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক। তবে এমন মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিকী কাউন্সিল। শুক্রবার এ আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় ইস্যুতে এক হতে হবে। রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্নমতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করো, সেভাবে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্নমতকে দমন করি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষায় জাতি। জোর দেন মত প্রকাশের স্বাধীনতায়। এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে, যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতে হবে। যারা এক হাত ধরে আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমার মায়ের বুক থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে, তাই তাদেরকে নিয়েও আজকে সতর্ক আপনাদের থাকতে হবে, যাতে তারা আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যেন বানচাল করতে না পারে। ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধীকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আসিফ খান, ডিবিসি নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুম্মার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দোয়া চান তিনি। এছাড়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য সারা দেশে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। এদিকে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ভুগছেন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায়। বেগম জিয়ার সুস্থতায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে তার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প এ বাংলাদেশে এখন আর কেউ নেই। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মোনাজাত মাহফিলে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য
পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। এদিকে সারা দেশের বিভিন্ন জেলায় কোরআন খতম ও বিশেষ দোয়া হয়েছে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দোয়া ও মোনাজাতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের আয়োজনে দোয়া করা হয়েছে। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া নাটোর ও বাগেরহাট সহ সারা দেশের বিভিন্ন জেলায় হয় দোয়া ও বিশেষ মোনাজাত। অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত দুটি আইন করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এই দুইটি আইন না করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে আইন দুটি করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন করা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগ তুলে ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দুইবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশ, এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। ঢাকা ১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাসানটেকে এই জমায়েত। শুক্রবার সকালে এ আয়োজনে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এর জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ। আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা-বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে, সেই পোস্টার আপনারা চিনতে পারবেন না। তিনি বলেন, পুরনো ফর্মুলায় রাজনীতি চলবে না, আগামী বাংলাদেশ হবে তরুণদের, তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে। দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে ২৪-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ক্ষমতায় গেলে জামায়াত সব দলকে নিয়ে সরকার পরিচালনা করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। যে আমরা কোনো স্বৈরশাসকের সামনে আর মাথা নত করব না। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে শপথ নিয়ে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকলেও এই ক্ষমা চাওয়াকে কেউ কেউ অন্যভাবে উপস্থাপন করে। এ সময় জামায়াতের আমির বলেন, সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া অনুষ্ঠানে ৪৭, ৫২, ৭১ এবং ২৪-এর শহীদদের স্মরণ করে দলের দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। জুলাই গণহত্যা মামলার দণ্ডিত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছেন। তার আশা, শিগগিরই আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা যাবে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। আরও বলেন, তার বিশ্বাস জুলাই আগস্টের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বকে একদিন দেশের আদালতের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ নেতারা অর্থ ব্যয় করলেও জবাবদিহি থেকে চিরতরে পালানোর সুযোগ পাবেন না বলেও মত তার। প্রেস সচিব আরও জানান, দিল্লি এরই মধ্যে জানিয়েছে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় বিশ্লেষকরাও দিচ্ছেন মতামত। কেউ বলছেন, প্রত্যর্পণ ইস্যু নিয়ে দীর্ঘসূত্রতা দেখা দিলেও সম্পর্কের অবনতি হবে না। আবার কারো দাবি, শেখ হাসিনা বন্দী নন, তাই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন না সাবেক প্রধানমন্ত্রী। কারো মতে চুক্তিটি একতরফাভাবে বাতিলও করে দিতে পারে দিল্লি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তাকে ফেরত পেতে নরেন্দ্র মোদী সরকারের কাছে 2 দফা চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে কোনোবারই সাড়া মেলেনি দিল্লির কাছ থেকে। এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়। এরপরই সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তরে ভারতকে আবারও বার্তা পাঠায় ঢাকা। এবারও দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। অবশ্য কয়েক ঘন্টা পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে মন্তব্য আসে, শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়টি পর্যালোচনা করছে দিল্লি। এখন প্রশ্ন উঠেছে, দণ্ডিত শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত? দেশটির পররাষ্ট্র বিশ্লেষকরা দিচ্ছেন নানা মত। কেউ বলছেন, দিল্লির কাছ থেকে উত্তরে চাওয়া হতে পারে মৃত্যুদণ্ডের রায়ের যাবতীয় নথি। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় পড়বে দীর্ঘসূত্রতায়। তবে এতে দুদেশের সম্পর্কে অবনমন ঘটবে না বলেও মত এই বিশ্লেষকের। তখন সময়টা এত বেশি লাগতে পারে যে ততদিনে হয়তো বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে তার ফলে সেখানে একটা নির্বাচিত সরকারও প্রতিষ্ঠিত হবে। যে শেখ হাসিনা প্রত্যর্পণে বিলম্ব ঘটলেও সেটা ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আরেক বিশ্লেষকের মত, ভারতে আশ্রয় নেওয়ার ধরন বিবেচনায় শেখ হাসিনা বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়ছেন না। ভারত এবং বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি মতে কোনো রাজনৈতিক এবং এছাড়া আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে যেগুলোর উপরে এই এক্সট্রাডিশনটা কিন্তু ঠিকভাবে বসে না। উনি কি হিসেবে এখানে এসছেন সেটাও একটা ব্যাপার। যে চুক্তিটা আছে সেই চুক্তিটা শেখ হাসিনার সঙ্গে কোনোভাবেও মেলে না। আবার কেউ বলছেন, দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করতে প্রয়োজনে বন্দি প্রত্যর্পণ চুক্তি একতরফা বাতিল করে দিতে পারে দিল্লি। কোনো দেশ যদি বিবেচনা করে যে তারা অপর দেশের দাবি মতো ফেরত দিতে রাজি নয়, সেটা তারা আটকাতেই পারে। 2 নম্বর কথা হচ্ছে, ভারত যেমন পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি একতরফা খারিজ করে দিয়েছে, এটাও কিন্তু ভারত একতরফা খারিজ করে দিতে পারে। যেহেতু যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে সেটা ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, আর বর্তমান সরকার কিন্তু সেরকম নয়। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বহু আলোচনার মধ্যে এটাই স্পষ্ট হচ্ছে, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সদিচ্ছার উপর। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। মসজিদ সম্প্রসারণের জন্য কাটা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার চত্বরে প্রায় অর্ধ শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ। খোঁড়া যুক্তিতে সৌন্দর্য ও পরিবেশ দুটি নষ্ট করায় ক্ষুব্ধ পর্যটক, ভক্ত অনুরাগী ও পরিবেশবাদীরা। তবে মাজার কর্তৃপক্ষের দাবি, মসজিদ সম্প্রসারণে গাছগুলো কাটা ছাড়া কোনো বিকল্প তাদের হাতে ছিল না। 1980 সালের দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদের সামনে রোপণ করা হয়েছিল বেশ কিছু খেজুর গাছ, যেগুলো শুধু শোভাবর্ধক ছিল না, ছিল তপ্ত রোদে পর্যটকদের আশ্রয়স্থল। সম্প্রতি এর মধ্যে 6টি গাছ কেটে ফেলে মাজার কর্তৃপক্ষ। 45 বছর ধরে মানুষকে ছায়া দিয়ে আসা এসব গাছ কেটে ফেলায় হতাশ ও ক্ষুব্ধ মাজারের ভক্ত অনুরাগীরা। হঠাৎ করে এই গাছগুলি কাটার কারণে এই জায়গাটা খা করতেছে, যার কারণে আমাদের কাহারও কোনো ধরনের ভালো লাগতেছে না। গাছ কাটাটা তো অপরাধ হয়েছে, এটা না কাটাই ভালো ছিল। মাজার কর্তৃপক্ষ বলছে, মসজিদ সম্প্রসারণের জন্য কাটা হয়েছে গাছগুলো। খেজুর গাছগুলো আমাদের ত্যাগ দিতে হয়েছে, যদিও এগুলো অনেক আগেরই একটা দর্শনীয় জিনিস। মুসল্লিদের স্বার্থে এইগুলা কেটে এখানে সংস্থাপন করা হচ্ছে যাতে নামাজে কোনো সমস্যা না হয়। খোঁড়া যুক্তি দিয়ে বৃক্ষ নিধনের এমন কাজ বেদনাদায়ক বলছেন পরিবেশবাদীরা।
খেজুর গাছগুলো কেন যেন অপসারণ করা হলো, কর্তৃপক্ষ নামাজের জায়গা সম্প্রসারণ করতে গিয়ে এটা করা হয়েছে। এটা তাদের একটা খোঁড়া যুক্তি। এ ধরনের যুক্তিগুলা জনসাধারণকে ধোঁকা দেওয়ার মতোই। কিভাবে গাছগুলোকে রেখে এখানে অস্থায়ী স্থাপনা তৈরি করে মসজিদের কাজ করা যেত, সেটা চাইলেই উদ্যোগ নেওয়া যেত, কিন্তু মসজিদ কমিটি খুব দ্রুততার সাথে গাছগুলো কেটে নিয়েছেন। মাজার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশ সর্বমহল। তবে এখন দেখার বিষয় যে 3টি খেজুরের গাছ এখনও অক্ষত রয়েছে শাহজালালের মাজার চত্বরে, সেগুলো কি শেষ পর্যন্ত টিকে থাকে নাকি সেগুলোও হারিয়ে যাবে কালের গর্ভে? তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 145, শেরপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে। ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে শেরপুর 3 আসন গঠিত। একেবারে ভারত ঘেঁষা মেঘালয়ের পাদদেশে সীমান্তবর্তী এই আসনটি মূলত গারো পাহাড় অধ্যুষিত। এখানে সাধারণ ভোটারদের মতোই বেশ আসলে আদিবাসী ভোটারদের সংখ্যার আধিক্যও রয়েছে। দীর্ঘ সময়ের থাকলেও আসলে এই আসনে খুব বেশি উন্নয়ন হয়নি বলে এখানকার স্থানীয় যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অভিযোগ করেছেন। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাহমুদুল হক রুবেল, যিনি সাবেক এমপি ছিলেন এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, এবং এবারও শেরপুর 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন তিনি পেয়েছেন। আসলে একটু জানতে চাই, দীর্ঘ সময়েও কেন শেরপুর 3 আসনের ঝিনাইগাতি এবং শ্রীবর্দীর মানুষ অবহেলিত এবং উন্নয়ন কেন হলো না? আসলে আমি শুরুতেই ডিবিসি নিউজের সমস্ত কলা কৌশলীদেরকে ধন্যবাদ জানাই যে সমস্ত দর্শক ভাইয়েরা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই সাক্ষাৎকারটি দেখছেন। আসলে আমি মাহমুদুল হক রুবেল, এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে শেরপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। আসলে ঝিনাইগাতি শ্রীবর্দী 15.5 বছর যে দলটি ক্ষমতায় ছিল, যিনি জনপ্রতিনিধি ছিলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। তিনি এলাকায় ঘুরতেন না, এলাকায় আসতেন না। যেহেতু জনগণের ভোটকে উপেক্ষা করে নির্বাচনে জয় হয়েছিলেন, সেই জন্য এলাকার উন্নয়ন সঠিকভাবে হয়নি। আমরা লক্ষ্য করেছি উন্নয়নের নামে তারা লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আপনার বাবা তো এখানকার জনপ্রতিনিধি ছিলেন এবং আপনি তার সন্তান, আপনি নিজেও জনপ্রতিনিধি ছিলেন। আসলে কি পরিকল্পনা এবারে নির্বাচনে জয় হবার পর? জি, ধন্যবাদ আপনাকে। আমার বাবা মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব 2 বার এমপি ছিলেন। আমিও অল্প সময় 2 বার এবং সর্বশেষ 2001 সালে পূর্ণমেয়াদে এমপি ছিলাম। সেই সময়ে আমি যে উন্নয়ন কাজগুলি শুরু করেছিলাম, সেই উন্নয়ন কাজগুলি এখনও অসমাপ্ত রয়েছে। আসলে আমার যে পরিকল্পনা ঝিনাইগাতি শ্রীবর্দী অবহেলিত এলাকা, এখানে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শিক্ষার হার কম। শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার হার বাড়াইতে হবে। স্বাস্থ্যসেবা একেবারেই নেই বললেই চলে। স্বাস্থ্যসেবা হাসপাতালের নামে শুধু ভবন রয়েছে, ডাক্তার নেই, চিকিৎসক নেই, এখানে ইনস্ট্রুমেন্টও নেই। সুতরাং চিকিৎসা সেবার মান এবং চিকিৎসকদের নিশ্চয়তা এখানে দিতে হবে। আদিবাসী যারা রয়েছেন, তরুণ এবং নারী যারা রয়েছেন, তাদের নিয়ে আপনার কি বিশেষ পরিকল্পনা রয়েছে খুব সংক্ষেপে? আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা ঝিনাইগাতি শ্রীবর্দীর হাতি। এই হাতির মাধ্যমে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, আবাদ ফসল নষ্ট হচ্ছে। প্রতি বছরই কেউ না কেউ মৃত্যুবরণ করছে হাতির পায়ের তলায় পড়ে। সুতরাং হাতিকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে হবে, এটা আমার এলাকার জাতীয় সমস্যা। এবং সেই সঙ্গে আদিবাসীদের তরুণদের জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। মাদক বন্ধ করতে হবে, চোরাচালান বন্ধ করতে হবে এবং ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। এবং সেই সঙ্গে ঝিনাইগাতির দুঃখ, মহারশী নদীর বাঁধ
স্থায়ী বাঁধ দিতে হবে। এটাই এই এলাকার সবচাইতে গুরুত্বপূর্ণ দাবি এই এলাকার মানুষের। ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল শেরপুর 2 এবং শেরপুর 3 আসনে। জানানোর চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা, জনপ্রতিনিধি যারা পরবর্তী নির্বাচনে জয় হবেন তাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে। আমরা আগামীকাল ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধোবাউড়া আসনের যারা জনপ্রতিনিধি হচ্ছেন তাদের সাথে কথা বলবো, তাদের সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব। থাকবেন ডিবিসি নিউজের সাথে। তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একজন আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করার অভিযোগ ওঠার পর এলো এমন ঘোষণা। গুলিবিদ্ধ ওই 2 জনের মধ্যে একজন মারা গেছেন, আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন 2 সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় 29 বছর বয়সী এক আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়ালকে। সংঘর্ষের সময় তিনিও গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। একজন বন্দুকধারী আগ্নেয়াস্ত্র নিয়ে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলা চালায়। তবে তাকে দ্রুত অন্যান্য ন্যাশনাল গার্ড সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে সমর্থ হয়। বন্দুক হামলায় গুলিবিদ্ধ হওয়া 2 ন্যাশনাল গার্ড সদস্যের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সদস্যের নাম সারাহ বেকস্ট্রম। আরেক সদস্য অ্যান্ড্রু ওলফের অবস্থাও আশঙ্কাজনক। এই জঘন্য হামলা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি মানবতা বিরোধী একটি অপরাধ। এফবিআই জানায় সন্দেহভাজন রহমানুল্লাহ লাখানওয়াল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর সমর্থিত সামরিক ইউনিটের সঙ্গে কাজ করেছিলেন। তিনি 2021 সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। চলতি বছরের এপ্রিলে তাকে অ্যাসাইলাম দেয় যুক্তরাষ্ট্র। হামলার ঘটনার পর আফগানদের সব ধরনের অভিবাসন আবেদন গ্রহণ স্থগিত করে যুক্তরাষ্ট্র। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচক প্যানেলকে তেমন সমালোচনার মুখে পড়তে হয় না বলে লিপুকে ভাগ্যবান বললেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। লিটন লিপু দ্বন্দ্ব ইস্যুতে লিপুকেই দায়ী করছেন তিনি। এমন অস্থির পরিবেশে ক্রিকেটারদের থেকে ভালো পারফরমেন্সের সুযোগ দেখছেন না নান্নু। নির্বাচকরা মাঠে গিয়ে খেলা না দেখলে নতুন ক্রিকেটার উঠিয়ে আনবেন কি করে, এমন প্রশ্নই ছুড়েছেন সাবেক এই প্রধান নির্বাচক। এটা তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি। লিপু কি সত্যিই ভাগ্যবান? নান্নুর এই মন্তব্যের বিপক্ষে যাবারও তেমন সুযোগ নেই। দায়িত্ব নেবার পর থেকেই প্রধান নির্বাচকের দল নির্বাচন নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। টুকটাক সমালোচনা হলেও বিগত নান্নুর প্যানেলের তুলনায় অনেক কমই বলা যায়। মাঠে গিয়ে খেলাই দেখেন না লিপু, এই অভিযোগ নতুন কিছু নয়। শুধু স্ট্যাট দেখেই দল নির্বাচন করে ক্ষান্ত তিনি। নান্নুর নির্বাচক প্যানেল যে দল তৈরি করে দিয়েছে সেই দলকেই ঘুরে ফিরে মাঠে নামাচ্ছেন লিপু অ্যান্ড কোম্পানি। প্রধান নির্বাচককে নিয়ে অভিযোগের শেষ নেই সাবেক প্রধান নির্বাচকের। এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না। আমরা যতগুলো প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে, এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করা দরকার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শামীম ইস্যুতে অধিনায়ক লিটন, প্রধান নির্বাচক লিপু 2 মেরুতে প্রকাশ্যে একে অপরের দোষারোপ করেছেন। ঘরের দ্বন্দ্ব বাইরে এলে কি হতে পারে তার প্রমাণ তো মিলেছে আইরিশদের বিপক্ষে প্রথম টি20তেই। ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্যোগ না। টিম ম্যানেজমেন্টের একমত, সিলেকশন প্যানেলের আরেক মত, ক্রিকেট অপারেশনের আরেক মত, এটা হতে পারে না। এটা সবসময় একটা, আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনোদিন দল দিয়েছি। আর কয়েক মাস পরে টি20 বিশ্বকাপ, এই নির্বাচক প্যানেলের ওপর ভরসা হারাচ্ছেন ক্রিকেট ভক্তরা। ঘরে উইন্ডিজ আয়ারল্যান্ডকে ডেকে যদি হয় এই অবস্থা, বিশ্বকাপের পরিণতি কি হবে এখনই বলে দেয়া কি খুব কঠিন কিছু? শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।